হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর জানি না কেন এই ব্লগ করতে গেলে পরে আমার হাত এত কাঁপে, কি বলবো, মানে ঠিকঠাক আমি ধরতে পারি না। ট্রাইপড ধরা তো দূরের কথা। তো যাই হোক, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর সঙ্গে থেকেও মানে আমরা আজকে বেড়াতে যাবো। তো সকাল থেকে হচ্ছে কি একটুও সময় পাইনি যে স্টার্ট করবো ব্লগটা। এখন হচ্ছে বেরোবো, এখন আমি ঠিকঠাক রেডিও হইনি। তো বেরোবার আগে আমি একটু শ্যুট করে নিচ্ছি, বাইরে গিয়ে আবার তখন দেখা হবে। ঠিক আছে, চলো আমি রেডি হইনি। টাটা। আমার রেডি হওয়া বলতে কিন্তু বোঝায় শুধুমাত্র লিপস্টিকটা পরা। আর এই জামাটা দেখছো, এই জামাটা এখন প্রত্যেকটা শর্টসে তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা এই জামাটাকেই দেখতে পাবে। আমি জামাটা পয়লা বৈশাখে কিনেছিলাম, আর জামাটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। মানে পরে এত কমফোর্টেবল ফিল হয়, তো ভাবলাম কি যে ঠিক আছে এই জামাটা পরেই বেরিয়ে পড়ি। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, আর তোমাদেরকে বাসটা তো দেখিয়েছি শর্টস ভিডিওতে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিটে কিন্তু চার্জের কেবেল রয়েছে এবং ফ্যানও দেওয়া রয়েছে। খুব সুন্দর বাসটা। আর তারপর ঘুম থেকে উঠেই দেখি মুরারয়ে পৌঁছে গিয়েছি। তারপর রাস্তার দুপাশের একদম কত সুন্দর গাছগুলো উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম পাকুড়ে। পাকুড়ে কিন্তু লাস্ট কয়েকজন প্যাসেঞ্জার ওঠার ছিল, তারা কিন্তু উঠে পড়লেই সেখান থেকে কিন্তু আমরা রওনা দেবো, এরকমটাই ঠিক হয়েছিল। আর আমার বাবা হচ্ছে একজন অর্গানাইজার। তো বাবা হচ্ছে এই ট্যুরটা অর্গানাইজ করেছে, বিভিন্ন এজেন্টদের হচ্ছে প্যাসেঞ্জার ছিল, তো তারা হচ্ছে প্যাসেঞ্জার দিয়েছে। তারপর আমার বাবাই কিন্তু এই বাসটা অ্যারেঞ্জ করে ছেড়েছে। তো এইবারে কিন্তু আমার ছিল না কোনো পরীক্ষা, আর এখন স্কুল আমার আর আমার ভাইয়ের দুজনেরই ছুটি। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম। কিন্তু তারপর কিন্তু পাকুড়েই ঠিক করা হলো যে আমরা টিফিনটা করে নেব এবং এখানে রাতের ডিনারটা করে নেব। তো টিফিনটা তো তোমরা দেখতেই পেলে কী ছিল। তারপর একটা করে জলের বোতলও দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু রাত্রিবেলা ডিনারটা করে নিয়েছিলাম। ডিনারে ছিল হচ্ছে আলু পোস্ত ভাত, আর কি ছিল সেটা কিন্তু আমি ভুলে গেছি, কারণ না আমি কিন্তু রেকর্ড করিনি। আর তারপর রাত্রিবেলা রাস্তাটা কিছুটা দেখছিলাম, একটু পরেই কিন্তু ওপরে উঠে গিয়েছিলাম ঘুমাবার জন্য। আর তার পরের দিন সকালে তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করে নিচ্ছে, চলো দেখো। এই যে দেখো, এইটা হচ্ছে ট্রেনের ওই স্লিপার কোচের মতন দেখতে। আর এখান থেকে হচ্ছে প্রচণ্ড বেশি হাওয়া আসে। আমরা কিন্তু কেবিনে সিট পেয়েছিলাম, আর স্লিপার কোচে যেরকম শোয়ার জায়গা থাকে এরকম কিন্তু একটা কেবিনে শোয়ার জায়গা ছিল। তো আমার বাবা কিন্তু ওখানেই বলেছিল যে ওখানে তুই শুবি। আর এখান থেকে এত ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম না রাত্রে, কি বলবো, এখানে শুয়ে কিন্তু আমার বেশ ভালো আরামই হয়েছে। আর তারপর দেখো আমরা কিন্তু সকাল, আর এখনও পর্যন্ত আমরা পৌঁছাইনি। আমি বলেছিলাম তোমাদেরকে যে সকাল হলে পরে আমি তোমাদেরকে বাসটা দেখাবো। তো এই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের বাস। আর ওখানে মুড়ি খাবারের জন্য তরকারি করা হচ্ছে। আর মা বলছিল চান করতে যাবে, তো দেখি একটু চান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো। দিয়ে এখনও 300 কি 400 কিলোমিটার মতন জার্নি আছে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর এখানে সকালবেলায় আমরা যে জায়গাটায় পৌঁছেছিলাম, অপূর্ব সুন্দর জায়গা, খুব শান্তিপূর্ণ জায়গা এবং খুবই শান্তি ঠান্ডা একটা জায়গা। মানে গাছটার নিচে জানো তো একটা আলাদা রকমেরই শান্তি, আলাদা রকমেরই হাওয়া। আশেপাশে গরম হলেও গাছগুলোর নিচে কিন্তু খুবই হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর বাসটাও তোমাদের সাথে কেমন সেটা কিন্তু একটুখানি শেয়ার করে নিলাম। আর এখানে কিন্তু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করা হচ্ছিলো। আমার মা কিন্তু হাতে হাতে একটু করে নিচ্ছিল, কারণ না যেহেতু আমাদেরই বাস, আমাদেরই সব কিছু দায়িত্ব, তো মা কিন্তু একটু তাড়াতাড়ি করবার জন্য হাতে হাতে আলুগুলো কেটে দিচ্ছিল। আর এখানে কয়েকটা মন্দির ছিল, একটা রাধাকৃষ্ণের, একটা শিব ঠাকুরের, একটা হচ্ছে গঙ্গা ভাগীরথী, আর একটা ছিল কিন্তু কালী ঠাকুরের। আমার মায়ের ছিল মঙ্গলচণ্ডী ব্রত। আসলে কি জানো তো, ভক্ত আর ভগবানের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের সম্পর্ক রয়েছে। ভগবান কিন্তু রয়েছে সব জায়গাতেই, কিন্তু ভগবান কিন্তু পরীক্ষা করে যে আমার ভক্ত, আমার যেখানে আমি নেই, যেখানে ভক্ত বাইরে আছে, বাড়িতে নেই, সেখানেও আমার ভক্ত কিন্তু আমার উপাসনা করতে পারছি কিনা। আমার মা সেই জন্য দেখো মানে কেমনভাবে বাসটা কিন্তু একটা ঠাকুরের জায়গাতে এসেই পৌঁছালো। আমার মা খুব আফসোস করছিল যে আমার আজকে মঙ্গলচণ্ডী ব্রতটা করা হবে না, কিন্তু আসলে কিন্তু এমন জায়গাতে দাঁড়ালো বাসটা, সেখানে কিন্তু ছিল একটা নদী। আর তারপর ছিল এই ঠাকুরগুলো। নদীতে স্নান করে এসেছিল আমার মা, তারপর নদী থেকে বোতলে করে জল ভরে এনেছিল ঠাকুরকে দেওয়ার জন্য। আশেপাশে কিন্তু অনেক ফুল গাছ ছিল, তোমরা এক্ষুনি দেখতেই পাবে। সেই ফুল গাছ থেকে কিন্তু আমার মা ফুল তুলেছিল এবং এখানে পুজো করেছিল, প্রসাদ খেয়েছিল। তারপরে কিন্তু আমার মা মুড়িটা খেয়েছিল। আসলে মন থেকে চাইলে পরে ভগবান কিন্তু সাড়া দেয়। ভগবান কিন্তু আমার মায়ের কাছে মানে নিজে থেকেই চলে এসেছে বলতে পারো। আমরা বাসটা নিয়ে গিয়েছি সেটা কিন্তু কথা, কিন্তু তাও একটা ভগবানের জায়গাতেই কী করে আমরা পৌঁছে গিয়েছি বলো, তাই না? তারপর এখানে মুড়ি খাওয়ার পরে এই মুড়িতে ছিল হচ্ছে আলু ভাজা আর মিষ্টি। আর মুড়ি মিষ্টিগুলো সব কিন্তু আমার নয়, আমার ভাইয়ের ছিল আর আমার মায়েরও ছিল। আর এখানে সকলে মিলে বসে বসে মুড়ি খাচ্ছিল। আর তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটাও আমরা এখানেই সেরে নিয়েছিলাম। আসলে
কী বলো তো, যদি লাঞ্চটা একবারে সেরে নিই তাহলে বাসটা একটানা ছাড়তে পারবে আর দাঁড়াতে হবে না, সেই জন্য কিন্তু লাঞ্চটা সেরে নেওয়া হয়েছিল। আর আমি জানো তো এখনও কিন্তু বাইরেই আছি, এখনও বাড়ি পৌঁছায়নি, আর ভিডিওগুলো এডিট করে করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটু একটু করে। আসলে কী বলো তো, নয়তো আমার ফোনের স্টোরেজটা একদম ফুল হয়ে যাবে। আর আমার কিছু নাচের পরীক্ষা লেখালেখির কাজ ছিল, তো সেগুলোই আমি করছিলাম। আর চারিপাশে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, সেটা কিন্তু তোমরা একটু ম্যানেজ করে নিও। আর তারপর রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। রাস্তার দুপাশে একটু পর থেকেই দেখতে পেয়ে গেছিলাম কিন্তু চা বাগান। সেই চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম কোচবিহারে। তো তোমাদের সাথে সবটা একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। দেখো, এই দেখো রাস্তার দুপাশে কত সুন্দর চা বাগান, তোমরা দেখো, দেখতে এত অপূর্ব লাগছিল। আর রাস্তার চারিপাশে এত গাছগাছলা ছিল যে কি বলবো। আমাদের ওইদিকে রাস্তার চারিপাশে এত গাছ নেই যত কিন্তু এই দিকে রয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে খুব সুন্দর। আর তারপর কিন্তু অ্যাট লাস্ট আমরা কোচবিহারে কিন্তু পৌঁছে গিয়েছি। গেটটা দেখেই বাবা বললো কিন্তু এটা কোচবিহার। তারপরে রাত্রিবেলা আমি আর আমার মা বেরিয়েছিলাম দুজনে মিলে, বাবার সুগারের ওষুধটা শেষ হয়ে গিয়েছে, তো সেটা আমরা আনতে গিয়েছিলাম। আর আমাদের একটা আয়নারও দরকার ছিল, কারণ আমরা আয়না আনতে ভুলে গিয়েছিলাম। আর একটা ফেভিকুইক আঠা, আমার খুব প্রিয় একটা ক্লিপ, সেটা কিন্তু আমি ভেঙে ফেলেছিলাম, সেইটা জোড়া লাগাবার জন্যই আমরা কিন্তু গিয়েছিলাম। আর তারপর এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম। আর তারপর এক্সপিরিয়েন্সটা তোমরা কিন্তু আমার শর্টসে গিয়ে শুনে নিতে পারো। এই মোমোটাকে এরা বলেছে যে এইখানে কটা মোমো আছে তোমরা গেস করো। আমি জানি এখানে তোমরা বলবে কি যে এখানে 4টে কি 3টে মোমো আছে, কিন্তু আসলে কিন্তু এখানে 8টা মোমো আছে, ঠিক আছে। তো এরা বলছে এদের মোমো নাকি সেরা, হ্যানা ত্যানা অনেক কিছু বললো, ঠিক আছে। আর 10 টাকায় 4টে ফুচকা খেলাম, মোস্ট ফালতু ফুচকা। আমি বলছি আমাদের বীরভূমের দিকের মতন খাবার আর হয়ই না। আর এই মোমোতে এইটুকুনি একটা জায়গাতে, এইটুকুনি একটা ঠোঙার মধ্যে 8টা মোমো আছে, বিশ্বাস করা যায়? সব একদম ঢেলে দিয়েছে। আর আমাদের ওইদিকে কত সুন্দর প্যাক করে দেয়, একবার দেখেছো তোমরা বলো? আর এই হচ্ছে এদের মোমোর অবস্থা। আর এরপরেও এরা দাবি করে যে এদের খাবারটা বেস্ট। আমি ভাবি এরা যদি বীরভূম যায় তাহলে এরা কি করবে, পাগল হয়ে যাবে। রূপ কেমন কেমন লাগছে মোমো? তো ময়দা, কিছুই তো নাই, কিছুই নাই ভিতরে। আর আমাকে দোকানদার বলছিল যে একবার খেলে আমাদের দোকানে ছুটে ছুটে আসবেন। আমি বলছি কোচবিহারের লোকে কিছু খাইনি, আমাদের বীরভূম যদি একবার যাই কোচবিহারের লোক, তাহলে মোমো আর ফুচকা খেয়ে গিয়ে পাগল হয়ে যাবে। কিছু খাইনি, শসা ময়দা আর কিছু একটা পুর দেওয়া আছে, শসা আর ময়দার। আমার জানো তো, আমি এখানে রিভিউ দিচ্ছিলাম মোমোটার। আর ফুচকাটা বেসিক্যালি কী বলো তো, গরম ফুচকা বলে একটা ফুচকা রয়েছে, যেখানে ঘুগনির মধ্যে জল দিয়ে ফুচকাটা দিয়ে দিচ্ছে, জঘন্য খেতে। আর আলু ফুচকাও এখানে ভালো না। আমার রিভিউ দিতে দিতে হয়ে গিয়েছে ফোনের স্টোরেজ ফুল, তো সেই জন্য ফুল রিভিউটা আমি দিতে পারিনি। সেই জন্য আমি ভয়েস ওভার করেই বলে দিচ্ছি, মোমোটা খেতে একদম জঘন্য ছিল। আমাদের ওই দিককার মোমো বেস্ট, বাইরে এসে পাহাড়ের দিকে মোমো হয়তো একটু ভালো। তো দেখা হবে অন্য ব্লগে, সঙ্গে থেকেও টাটা।